বাড়ি আসছি একটা সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কারো ঘরে বা কারো কাছেই যাইনি। শুধু আমাদের বাড়িতে, শুধুমাত্র আমাদের বাড়িতেই ছিলাম। ঘরের বাহিরে আবার ঘর এর মধ্যেই আর কি ছিলাম। আর ফুপুদের বাড়িতে যে যাব, ফুপুও তো বাড়িতে ছিল না। ফুপুর বাড়ি যেহেতু আমাদের বাড়ির পাশেই, তাছাড়া তেমন একটা ফুপুর বাড়িতেও আমার যাওয়া হয়নি। আর আমার মা আমাকে কোথাওই বের হতে দেয় না। আর আমাদের বাড়িতে হচ্ছে একটা বড় বাড়ি, সবাই মিলে একসাথে প্রায় 10-15টা ঘরের মতো, কিন্তু কারো ঘরের ভিতরে আমি যাইনি। এমন ভাবে কারোর সাথে আমার দেখা করাও হয়নি। এবার আসার পরে প্রতিবারই আমি যখনই আসি না কেন, সবার সাথে ঘুরে ঘুরে দেখা করি, কথা বলি, কিংবা এক জায়গায় বসে আড্ডা দিই। এবারকার শরীরটা ভালো না থাকার কারণে কোনো কিছুই হয়নি। তো একটা সপ্তাহ পরে আর কি ফুপু একটা দরকারি কাজে বাড়িতে আসছিল। যদিও 2-1 দিনের মধ্যে চলে যাবে, তারপরে 1 সপ্তাহ পরে আবার 1 মাসের জন্য আসবে। ফুপু বাড়িতে 1 মাস থাকে আর বরিশালে 1 মাস থাকে। এইভাবেই হচ্ছে আর কি এর বছরটা কেটে যায়। যেহেতু আমার একটা মাত্র ফুফাতো বোন আরো বরিশাল হসপিটালে পড়াশোনা করে, তো বেশিরভাগ সময় ফুপু ওইখানে থাকে। আর বাড়িতে একেবারে না থাকলেও বাড়ির সবকিছু নষ্ট হয়ে যায়। এমনিতেই দেখেন আমার ফুপুর বাড়িটা ভূতুরে বাড়ি হয়ে গেছে। আমার ফুপুর হাজবেন্ড যেহেতু বাংলাদেশে থাকে না, সে বিদেশে থাকে। আর ফুপুর একটাই মেয়ে, এই জন্য ফুপু বেশিরভাগই মেয়ের কাছে থাকে। বাড়িতে না থাকার কারণে বাড়ির কোনো যত্ন বা কোনো ঘর বাড়ি ঠিকঠাক মতো কোনো কিছুই করা হয়নি। এইভাবে সবকিছু পড়ে রয়েছে। আপাতত থাকার মতো আর কি যতটুকু প্রয়োজন ততটুকুই করছে। তো যাই হোক, আজকে ফুপু বাড়িতে হচ্ছে আমার মেজো আপু আর বড় আপু মিলে কাঁথা পিছাইছে, সেখানে আসছিলাম আর কি দেখতে। তো আমি আর আমার ছেলে যেহেতু একটু ঘুম থেকে দেরি করে উঠি, তো আমরা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে দেখি বাড়িতে কেউ নেই। তো ফ্রেশ ট্রেশ হয়ে সকালে নাস্তাটা করে তারপরে হচ্ছে এই যে ফুপুদের বাড়িতে আসছি। দেখেন আমার ফুপুদের বাড়ির অবস্থা কি। যখন ফুপু আর আমার ফুফাতো বোন সবসময় বাড়িতেই থাকতো, তখন বাড়িটা কত সুন্দর লাগতো। 2 বছর যাবৎ ফুফাতো বোনটা বরিশাল হসপিটালে পড়ার কারণে ফুপুও ঠিক মতো বাড়িতে থাকতে পারে না, আর বাড়িরও তেমন কোনো যত্ন নিতে পারে না। আর একটা বছর আছে, এরপরে হচ্ছে ফুপু একেবারে বাড়িতে চলে আসবে, তখন বাড়িঘর আবার সুন্দর করে সাজিয়ে নিবে। তাছাড়া ফুপু যেহেতু একটা মেয়ে, বিয়ে দিতে গেলে বাড়ির পরিবেশ তো ভালো করতেই হবে। এই জন্য ফুপু বলতেছে এখন যেরকম মন চায় সেরকম থাক, তারপরে হচ্ছে আগে আমার মেয়ের পড়াশোনা শেষ হোক, এরপরে বাড়িঘর ঠিক করবো। যাই হোক, এরপরে ফুপুদের বাড়ি থেকে আমি বাড়িতে চলে আসছি। বেশি একটা সময় থাকিনি। তারপরে আসার পরে দেখি আব্বা বাজারে গিয়েছিল, ওইখান থেকে হচ্ছে বাজার করে নিয়ে আসছে। সেগুলো আমি আর মা মিলে বের করতেছিলাম। কিছু কাঁচা সবজি, মা আব্বা যেহেতু পান খায়, পান আর হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছে, পোলট্রি মুরগি। আমাদের বাচ্চারা আসলে একটাও গরুর মাংস কিংবা মাছ তেমন একটা খেতে চায় না। এই জন্য আব্বা সকাল সকাল বাজারে যেয়ে হচ্ছে ওদের জন্য মুরগি নিয়ে আসছে। মুরগির মাংসটা রান্না করলে ওরা খুব তৃপ্তি সহকারে ভাত খায়। আর বিশেষ করে পোলট্রি মুরগিটা, আমার আবার পোলট্রি মুরগিটা তেমন একটা পছন্দ না, কিন্তু বাচ্চাদের কারণে আনা হয়। তো এখানে হচ্ছে আমি মার সাথে সাথে আমি একটু হাতে হাতে বের করে নিয়েছিলাম, যদিও মুরগিটা বাজার থেকে পরিষ্কার করেই নিয়ে আসছে। আর বাকি যে প্রসেসিং গুলো করা লাগবে সেগুলো মা করছিল। শুধু জাস্ট আমি একটু বের করে উপর দিয়ে হালকা যে পশমগুলো আর কি ফেলানোর দরকার সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমাকে আসলে মা কোনো কাজই করতে দিতে চায় না। বাড়িতে আসার পর থেকে তেমন কোনো কাজকর্ম করা লাগে না, ঘুরে ফিরে খাই আর সারাক্ষণ তো বাড়ির ভিতরেই থাকি, যার কারণে হাত পা একটু বেশি ভার হয়ে গেছে। আর মনে হচ্ছে শরীরের ওজনটা অলরেডি 4-5 কেজির মতো বেড়ে গেছে। তো আজকে যেহেতু আপুরা হচ্ছে কাঁথা সেলানো নিয়ে ব্যস্ত, তো মাকে বললাম মা তুমি কেটে কুটে গোছগাছ করে দাও, আমি রান্না করি। বাসায় তো আমি সবই করতাম, এখানে আসার পর তো তোমরা আমাকে কিছুই করতে দাও না। তো যাই হোক, এতদিন তো আর কিছু করিনি, আজকে না আমি একটু রান্না করি। তো যাই হোক, এখানে আমি তো রান্না করতেছিলাম, ছোট মাছ চচ্চড়ি করে নিচ্ছিলাম। প্রথমে আমি বাড়িতে আসলে সবসময় রান্না বাড়া করি না, শুধু একটু ঘরটা গোছানো টুকটাক কাজকর্ম করি আর মাঝে মধ্যে একটু রান্না করি। আমার হাতে রান্নাটা আমার আব্বা অনেক পছন্দ করে, আর আমি সবসময় রান্না করলে আমার বাসার মতোই করে হচ্ছে একদম সুন্দর করে গোছগাছ করে গুছিয়ে গাছিয়ে আর কি রান্না করি। এই জন্য আমার আব্বা পছন্দ করে। আমার বিয়ের আগে থেকে আমি তেমন একটা ভালো রান্না করতে পারতাম না বা রান্না করতামও না, তারপর যতটুকু করতাম আমার আব্বা খুব পছন্দ করতো। আর বিয়ের পরে যখন বাবার বাড়ি এসে মাঝে মধ্যে রান্না করতাম, সেটাও আমার আব্বা পছন্দ করতো। এজন্য আমি বেশিরভাগ সময় বাড়িতে আসলে চেষ্টা করি আমার আব্বার জন্য হলেও আমি একটু রান্না করার জন্য। ছোট মাছের তরকারিটা রান্না করা শেষ, ওটা নামিয়ে রেখে আমি এখানে কিছু পরিমাণ মাংস ভেজে তুলে রেখে তারপরে হচ্ছে মুরগির হাত পা গিলা কলিজা চামড়া, তারপরে কিছু পরিমাণে মাংস দিয়ে হচ্ছে লাউ দিয়ে একটা তরকারি রান্না করছি। বিশ্বাস করেন তরকারিটা এতটা মজা হয়েছে বলে বোঝানোর মতো না। এরকম শীতের দিনে সবজি দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তাছাড়া একসাথে অনেকজনে মিলে যদি খাবার খাওয়া হয়, ওই খাবারটা মজা না হলেও অনেক তৃপ্তি সহকারে খাওয়া হয়। আমার বাসায় আমি যত ভালো করে রান্না করি না কেন, যেহেতু আমরা মানুষ কম, ওইভাবে আসলে তৃপ্তিটা আসে না খাওয়ার। যতটা তৃপ্তি আমার বাবার বাড়ি আসলে আমরা সবাই মিলে একত্রে বসে খেলে হয়। তো যাই হোক, এখানে তরকারিটা রান্না করার পর আমি নামিয়ে নিয়েও পড়তে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। আজকের এই লাউ দিয়ে মুরগির তরকারিটা সবাই
সবাই পছন্দ করছে, দেখতেও যেমন লোভনীয় ছিল, খেতেও মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল। কেউ কল্পনাও করেনি এতটা মজা হবে। আর এইখানে আমার আব্বা যেহেতু পোল্ট্রি মুরগি খায় না, আব্বার জন্য হচ্ছে এখানে 2 টুকরো মাছ ভেজে একটু মশলা দিয়ে বেশি করে ঝাল করে ভুনা করে দিছে। আমার আব্বা একটু ঝালটা পছন্দ করে। এরপরে হচ্ছে এখানে এক কড়াই পাতলা ডাল রান্না করে নিচ্ছিলাম। আমরা 3 বোন আর 3 বোনের বাচ্চা কাচ্চা আর আমার আব্বা মা মিলিয়ে হচ্ছে আমরা 11 জন। 11 জন মানুষের জন্য রান্না করলে তো কি পরিমাণ রান্না করা লাগে সেটা বুঝতেই পারতেছেন। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে একই সাথে তো আর এত মানুষ বসে খাওয়া যায় না, তো যার যার বাচ্চা কাচ্চাদের আগে খাইয়ে এক একজন করে খেয়ে খেয়ে উঠে গেছে। এখন হচ্ছে আমি এখানে খাবারটা খাচ্ছিলাম। তো প্রথমে ছোট মাছটা নিয়ে নিচ্ছি। আমি বাড়িতে আসলে সবসময় চেষ্টা করি দেশের একদম খাঁটি অরিজিনাল পুকুরের যে ছোট মাছগুলো থাকে ওইগুলো খাওয়ার জন্য। তো আমি যেহেতু পছন্দ করি, মা সবসময় চেষ্টা করে আমাকে এনে খাওয়ানোর জন্য। ছোট মাছটা দিয়ে খাওয়ার পরে এখানে আমি মুরগির মাংস আর ডাল একসাথে করে নিয়ে তারপরে হচ্ছে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে আমার বড় ভাইগনা কাজে থেকে চলে আসছে। আমাদের বাড়িতে ওয়াইফাই এর লাইন নাই, মানে মূলত বিল্ডিং এর কাজ চলতে এখনো কমপ্লিট হয়নি, কাজ চলতেছে, আরো 6 মাসের মতো লাগবে পুরোপুরি কাজ কমপ্লিট করতে। এই জন্য আসলে লাইনটা লাগানো হয়নি। এখন তো আমার বড় বোনের ছেলে থাকে আর আমিও যেহেতু বেশ কয়েকটা দিন বাবার বাড়ি থাকবো, তো হচ্ছে আমার ভাই আমাদের মোবাইলেই হচ্ছে ফোন দেয় আর আমাদের ঘরের ভিতরে ডাটার নেটওয়ার্কটা একেবারেই পায় না। এই জন্য এখানে লাইন লাগাতে যা কিছু লাগবে সবকিছু রেডি করে নিচ্ছিল, যদিও লাইনটা আরো 2-3 দিন পরে লাগানো হবে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।